রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছে উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। পশ্চিমবঙ্গে তিল চাষ হয় প্রধানত গরমকালে। এখানে আলু ভিত্তিক ফসল চক্রে গ্রীষ্মকালীন তিলের চাষ বেশি দেখতে পাওয়া যায়। উন্নত জাত ব্যবহার করে এবং বিজ্ঞানসম্মত প্রযুক্তিতে এর চাষ করলে এই তৈলবীজটির ভালো ফলন পাওয়া যেতে পারে। তিলের ভালো ফলন পেলে কিভাবে চাষ করা দরকার সে বিষয়ে জানালেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরে অবস্থিত তৈলবীজ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর তাপস কুমার বিশ্বাস। এখন আমাদের যে উপযুক্ত সময় এই মুহূর্তে, এখন যে সামনে আগামীতেই আমরা তিল চাষ করতে, দিনকে দিন দেখা যাচ্ছে অনেকটা এরিয়া বেড়ে চলেছে, কারণ পাটের জায়গাটা এখন আস্তে আস্তে তিল ভরাট করে নিচ্ছে। এখন প্রতি বছরই তিলের এরিয়াটা বৃদ্ধি পাচ্ছে। তিলটা অত্যন্ত লাভজনক একটা ফসল। এটা বিভিন্ন উন্নত জাত আমাদের এই গবেষণা কেন্দ্র থেকে বের হয়েছে, যা সারা রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেটা চাষ হয়ে থাকে। এই উন্নত জাতগুলির মধ্যে যেমন রয়েছে তিলোত্তমা, সাবিত্রী, রমা। এগুলি অত্যন্ত উচ্চ ফলনশীল জাত এবং যে ফলন বিঘা প্রতি 200 কেজি, খুব অল্প সময়ের মধ্যে এটা একটা লাভজনক চাষ। 80 থেকে 85 দিনের মধ্যে এই ফসলটা ঘরে তুলে নিয়ে আসতে পারি। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের জাত আছে, যেমন গুজরাটি তিল 3 এবং রাজস্থানী তিল 3, 4, 6, জহর তিল 12, জহর তিল 14। এগুলোও বিভিন্ন উন্নত জাত যেগুলি আমাদের এখানে চাষ হয়ে থাকে। অয়েল কন্টেন্ট আমাদের এর তেলের পরিমাণটাও অনেক বেশি, 40 থেকে 46% তেল, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেক উপকারী এই তিলের পেয়ে থাকি। সারের পরিমাণও অনেক কম লাগে। সেচ সেবিত এরিয়াতে বিঘা প্রতি ইউরিয়া 24 কেজি, ফসফেট এসএসপি 33 কেজি এবং মিউরেট অফ পটাশ 9 কেজি বিঘা প্রতি। এবং যেখানে সেচের ব্যবস্থা নেই, যেটা রেইনফেডের উপরে নির্ভর করে, সেখানে সারের পরিমাণটা একটু কম লাগে। 9 কেজি ইউরিয়া, 22 কেজি ফসফেট এবং 6 কেজি পটাশ। লাগানোর উপযুক্ত সময় ফেব্রুয়ারির 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চের মধ্যে। আমাদের হিসাব রাখতে হবে, সাধারণত জুনের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের দিকে আমাদের বর্ষার আগমন ঘটে। হিসাব রাখতে হবে যেন বর্ষাতে এই বর্ষা না খায়, কারণ বর্ষা পেলে বৃষ্টির জল পেলে ফসলটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। সেই জন্য লাগানোর সময়টা খুব গুরুত্বপূর্ণ। জমিটা জো করে বুনতে হয় এবং বিঘাতে 1 কেজি সিড লাগে। এটা এই সময় আগাছাটা অনেক কম হয়, যেহেতু সাধারণ বৃষ্টিপাত হয় না, সাধারণ বৃষ্টির জলের অভাব থাকে, যার জন্য আগাছা নিয়ে তেমন একটা চিন্তার নেই। আর এর ক্ষেত্রে স্পেসিং 30 সেন্টিমিটার, আমরা সাধারণত 30 সেন্টিমিটার আমরা একটা রো থেকে আরেকটা রোয়ের স্পেসিং দিয়ে থাকি। আর গাছ টু গাছ, প্লান্ট টু প্লান্ট 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার আমরা দিয়ে থাকি। যেখানে সেচ সেবিত এলাকা, সেখানে সেচের সুবিধা আছে, সেখানে 12 থেকে 18 কুইন্টাল মতো পার হেক্টর, 12 থেকে 18 কুইন্টাল মতো ফলন হয়ে থাকে। এবং রেইনফেড, যেখানে সেচের ব্যবস্থা নেই, সেখানে 8 থেকে 10 কুইন্টাল পার হেক্টর এর ফলন হয়ে থাকে। এর শস্য সুরক্ষার মধ্যে পড়ে যেমন জাপ পোকা এখানে অনেক সময় লাগতে পারে। তো জাপ পোকা লাগলে আমরা এটা ইমিডাক্লোরোপ্রাইড 3 ml পার 10 লিটার জলে আমরা এটা ব্যবহার করতে পারবো। আবার অনেক সময় সাদা মাছি বা করাত মাছি এগুলি, তখন আমরা ক্লোরোপাইরিফস 2.5 ml পার লিটার আমরা এটা স্প্রে করতে পারবো। সাদা মাছির ক্ষেত্রেও আমরা ইমিডাক্লোরোপ্রাইড 4 ml 3 ml পার 10 লিটার ওয়াটারে আমরা এটা দিয়ে থাকি। তাছাড়া যদি পচা ধসা এরকম যদি কোনো কিছু যদি রোগ দেখে থাকি আমরা, সেক্ষেত্রে আমরা ম্যানকোজেব 2.5 গ্রাম পার লিটার জলে আমরা গুলিয়ে স্প্রে করতে পারবো। তাছাড়া আমরা মেটালক্সিল এর সঙ্গে ম্যানকোজেব 2.5 গ্রাম যে মিক্সচার আছে, সেটা পার লিটার জলে আমরা, বিভিন্ন স্কিম এখানে চলছে, তাতে তিলের এরিয়া এবং তিলের চাষ পদ্ধতি, উন্নত চাষ পদ্ধতি এবং উন্নত বীজ সরবরাহ করে থাকি। তার মধ্যে যেমন আমাদের NFSM অয়েল সিড এবং অয়েল পাম এই স্কিমটার অন্তর্ভুক্ত তিল শস্যের আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন করে থাকি। পশ্চিমবঙ্গে শীতকালে যে সমস্ত ফুলগুলো খোলা মাঠে চাষ করা হয়, সেগুলির মধ্যে গ্ল্যাডিওলাস অন্যতম।
নদিয়া জেলার রানাঘাট 2 নম্বর ব্লকের চাপড়া গ্রামের কৃষক উমেশ বিশ্বাস এই ফুলের চাষ করেছেন। এখন তিনি গ্ল্যাডিওলাস ফুল বাজারজাত করছেন। 1 বিঘা জমিতে এই ফুল চাষ করছেন। একই সঙ্গে নয়, দফায় দফায় তিনি গ্ল্যাডিওলাস চাষ করেন। তিনি এই ফুল চাষে তার অভিজ্ঞতার কথা জানালেন। মূলত এখানে ফুলের চাষটা বেশি হয়, ফুলেরই বেল্ট এটা। সেহেতু আমি আমার যা জমি আছে সবই বিভিন্ন রকম ফুলের চাষ করি। তার মধ্যে এই গ্ল্যাডিওলাস ফুল একটা অন্যতম। আমার এই ফুলটা এখন কাটা শুরু হয়েছে, এটা আমার এখন বিক্রি চলছে। এই ফুল চাষ করে 1 বিঘা জমিতে মোটামুটি এবছর দাম ভালোই আছে, সেহেতু আমাদের 1 লাখ টাকার উপরেই 1 বিঘা জমিতে বিক্রি হবে আমি আশা করছি। আমার এটা এখন মাঝ পর্যায়ে চলছে কাটা, অর্ধেক কাটা হয়ে গেছে আর অর্ধেক কিছুদিনের মধ্যে হয়ে যাবে। দামটা এবার ভালোই আছে, একটা পিস 5 টাকা 6 টাকা বিক্রি করছি এ পর্যন্ত। 12টা বান্ডিল হয় আমাদের, তো 12টা বান্ডিলের দাম 60 টাকা 70 টাকা বিক্রি চলছে। এবার মার্কেটটা খুব ভালোই আছে এবং প্রফিটটাও আমাদের ভালোই হবে। চাষ করতে যা খরচ হয় 1 বিঘা জমিতে 50 থেকে 60 হাজার, তার বেশি মোটামুটি 70,000 টাকা লাভ হয়। যেহেতু আমার অনেক দিন থেকে চাষ করছি, সেহেতু বীজটা আমার ঘরেরই, বীজটা আর কিনতে হচ্ছে না। তো বীজটা কিনতে হলে প্রথম চাষের ক্ষেত্রে একটা খরচ অনেক হয়, লাভটা হয় না, কিন্তু দ্বিতীয় বছর থেকে এর প্রফিটটা অনেক পাওয়া যায়। 3খানা চাষ দেওয়ার পরে সেই জমিতে জৈব সার বিঘাপতি 2 বস্তা, রাসায়নিক সার NPK 10-26-26 ওটা দিই 1 বস্তা, এবং কিছু বোরন, ওই বোরনটাও আমরা ব্যবহার করি। সালফার বিঘাপতি 2 কিলো দিই, 80% সালফার যেটা, এটা দেওয়ার পরে লাস্টে আমরা চাষ করে ওটা লাগানো শুরু করি। লাগানোর আগে মানে লাস্ট চাষ যখন দেয়া হয় তখন এটা 3 ফুটের একটা বেড তৈরি করা হয়। মাঝের লাইন টু লাইন গ্যাপ থাকে হচ্ছে 8 থেকে 10 ইঞ্চি। লাইনে আমরা প্রত্যেকটা বীজ টু বীজের দূরত্ব রাখি 5 থেকে 6 ইঞ্চি রাখা হয়। এইভাবে আমরা 1 বিঘা জমিতে 25 থেকে 30 হাজার চারা আমরা লাগাই। বীজটা লাগানোর আগে এটা শোধন করতে হয়, ডাইথেনাম বা সাপ দিয়ে আমরা এটা শোধন করে নিয়ে এটা লাগাই। লাগানোর পরে 1 সপ্তাহের মধ্যে বীজটা কল হয়ে বেরিয়ে যায়। তারপরে একটা ঘাস হয়, 15-20 দিন পরে সেটা আমরা আগাছাটা নিড়িয়ে পরিষ্কার করে দিই। জলটা আমাদের এটা একভাবে সেচ দেওয়া যায় না, ঢালাও সেচ। এটা আমরা ওই ডেনে ডেনে জল দিই, জল দিয়ে এটা একটু থালা দিয়ে ছেঁকে দিই। এইভাবে 40 দিন পরে আমরা একটা চাপান সার দিই। চাপান সার ওই 10-26 কিংবা 15-15 সুফলা এইটাই দিয়ে থাকি। আর ফুল এটা খুব তাড়াতাড়ি হয়। বিভিন্ন রকম জাত আছে ফুলের, যেমন সামার সানশাইন, জি স্টার, তারপরে ক্যান্ডিম্যান, হারমেজিস্টিক, বিভিন্ন রকম আরও সব জাত আছে। যে জাতগুলো একটা জাত যেমন 70 দিনে কোনো জাত হয়, 80 দিনে কোনো জাত হয়, আবার 90 দিনেও কোনো একটা জাত দেখা যাচ্ছে ফুল দেয়। সেইভাবে আমরা লাগানোর পরে 70 দিন পর থেকে আমরা ফুলটা কাটতে শুরু করি। মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে কাটাটা কমপ্লিট হয়, এবং কাটা শেষ হয়ে গেলে এটা আমরা 1 মাস রাখি বীজটাকে তৈরি করার জন্যে, এবং তারপরেই বীজটাকে আমরা তুলে ফেলি এবং পরবর্তী বছরের জন্য আমরা সেই বীজটা সংরক্ষণ করি। আমাদের এখানে স্টোর আছে রানাঘাটে। আমাদের গ্ল্যাডিওলাস চাষে রোগ সাধারণত খুব একটা হয় না, যেহেতু এটা শীতকালীন ফসল। পচা রোগের একটু ওষুধ দিই আমরা, মেটালেক্সিল ম্যাঙ্কোজেবি ব্যবহার করি। এটা 25 গ্রাম 15 লিটার জলে ব্যবহার করি। আর আরেকটা জিনিস আছে যেটা হেক্সাকোনাজল, সেটাও আমরা ব্যবহার করি। সেটা 1.5 থেকে 2 ml পার লিটার জলে ব্যবহার করি। আর পোকার দেখা যায় সামান্য, তার জন্য আমরা ওই 1 বার থেকে 2 বার স্প্রে করি 20 দিন 25 দিন গ্যাপে, তাতেই আমাদের ফুলটা হয়ে যায়। এবং পোকার ওষুধ যেটা এখন বায়োর অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে, সেই ওষুধগুলো দিই। 1 দিন দিলেই আমাদের 15-20 দিন আর পোকা থাকে না। যেহেতু এটা 60 থেকে 70 দিনের একটা ফসল, সেহেতু আমাদের 2টো স্প্রে করলেই আমাদের এটা হয়ে যায়। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার হাঁসখালি ব্লক থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন বিশ্বনাথ ঘোষ।
তিনি বেগুন চাষ করেছেন। এখন বেগুনের জমিতে ফল পচা রোগ দেখা যাচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং এর প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন। বেগুন গাছের বৃদ্ধির যে কোনো দশাতেই এই ছত্রাকঘটিত রোগ দেখা দিতে পারে। গাছের বৃদ্ধি দশায় পাতার রোগের লক্ষণ প্রকাশ পায়। পাতার উপরে বিভিন্ন আকার ও আকৃতির দাগ দেখা যায়, যেগুলো রং ধূসর থেকে বাদামি হতে থাকে। এই দাগের কেন্দ্রবিন্দুর রং তুলনায় হালকা হয়। আক্রান্ত পাতার রং হলুদ হয়ে যায় এবং এই পাতা ঝরে পড়তে পারে। কাণ্ডেও রোগের লক্ষণ দেখা যায়। কাণ্ডে গাঢ় বাদামি রঙের দাগ দেখা যায়। দাগের কেন্দ্র ধূসর হয়। কাণ্ডের গোড়ার অংশ সরু হয়ে যায় এবং গাছ ভেঙে বা নুয়ে পড়তে পারে। পরবর্তীকালে ফলে যখন রোগ দেখা যায় তখন ক্ষতি হয় সবচেয়ে বেশি। প্রথমে ফলে হালকা দাগ দেখা যায়। এই দাগ ক্রমশ বাড়তে থাকে এবং পচে যায়। বেগুন পোড়ার সময় যেমন হয়, ফলে এই রোগের লক্ষণও দেখতে অনেকটা সেরকম। পরে বোঁটা বাদ দিয়ে পুরো ফলটাই পচে যায়। গরমকালে বা বর্ষাকালে আক্রান্ত ফল বোঁটা থেকে খসে পড়ে যেতে পারে। আর শীতকালের শুকনো আবহাওয়ায় পচা ও কালো রঙের ফল গাছে ঝুলতে থাকে। এই রোগের ছত্রাক বীজবাহিত। তবে আক্রান্ত জমিতে রয়ে যাওয়া ফসলের অবশেষের মধ্যেও ছত্রাকটি রয়ে যেতে পারে। মাটিতে এই রোগের ছত্রাক 1 বছর পর্যন্ত বাঁচতে পারে। ভেজা ও গরম আবহাওয়ায় রোগটি ছড়িয়ে পড়ে। মোটামুটিভাবে দেখা গেছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা যদি 80% থাকে তাহলে রোগটি দ্রুত ছড়ায়। বলার অপেক্ষা রাখে না শীতকালে কম তাপমাত্রা ও শুকনো আবহাওয়ার কারণে রোগটি কম ছড়ায়। বৃষ্টির জল ও বাতাসের দ্বারা রোগটি ছড়ায়। রোগের প্রতিকারে সুসংগত ব্যবস্থা নিতে হবে। রোগপ্রবণ এলাকায় সহনশীল জাতের বেগুন চাষ করতে হবে। সেই জাতগুলো হলো পন্থ সম্রাট, স্বর্ণ অজয়, JC1, আজাদ B1, আজাদ B2, নরেন্দ্র হাইব্রিড বেগুন 2 ইত্যাদি। একই জমিতে পরপর বেগুন চাষ করা চলবে না। এরপরে সুস্থ ও সবল চারা তৈরির দিকে গুরুত্ব দিতে হবে। সুস্থ ও সবল চারা তৈরির বিষয়ে কয়েকটি অধ্যায়ের উপরে নির্ভর করে। সেগুলো হলো বীজতলা শোধন এবং বীজতলায় সঠিক পরিমাণে সুষম সার প্রয়োগ, উৎকৃষ্ট বীজ সংগ্রহ করা, বীজ শোধন, নার্সারিতে চারা গাছের পরিচর্যা ও শস্য সুরক্ষা। পলিহাউস বা শেডনেটের পরিকাঠামোয় কোকোপিটে শোধিত বৃদ্ধি মাধ্যমে চারা তৈরি করলে সুস্থ ও সবল চারা পাওয়া সহজেই সম্ভব। এরপরে মূল জমি প্রস্তুতি, চারা শোধন, সুসংগত খাদ্য ব্যবস্থাপনা, অন্তর্বর্তী পরিচর্যার দিকে গুরুত্ব দিতে হবে। রোগাক্রান্ত ফসলের বিভিন্ন অংশ যেমন পাতা, ফল ইত্যাদি জমিতে এদিকে সেদিকে ছড়ানো থাকলে রোগ দ্রুত বিস্তার লাভ করে। তাই এগুলোকে সংগ্রহ করে বিনষ্ট করতে হবে। রাসায়নিক উপায়ে রোগ দমনের জন্য এই ছত্রাকনাশকগুলো স্প্রে করতে হবে। ম্যানকোজেব 2.5 গ্রাম অথবা কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম অথবা কপার হাইড্রক্সাইড 2 গ্রাম অথবা ক্যাপটানো হেক্সাকোনাজল 1 গ্রাম অথবা ডাইমিথোমর্ফ ও ম্যানকোজেব 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্টিকার সহ স্প্রে করতে হবে। বছরের যে কোনো সময় ভুট্টার চাষ হয়। দানা শস্য ছাড়াও পোলট্রি এবং গোখাদ্য তৈরি করার কাঁচামাল হিসেবে এর চাহিদা রয়েছে। আমাদের রাজ্যে কৃষকরা এখন ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন। এই সময় যে সমস্ত ভুট্টার বৃদ্ধি দশায় আছে সেখানে লাদা পোকার উপদ্রব দেখতে পাওয়া যাচ্ছে। সুসংগত উপায়ে এই পোকার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শ্রাবণী দেবনাথ ভুট্টার লাদা পোকার নিয়ন্ত্রণ সম্পর্কে বললেন। পোকাটি চিনে নেবার জন্য কয়েকটা বিশেষ লক্ষণ আছে। লক্ষণ প্রধানত দুটো। একটা হচ্ছে এই পোকাটার মাথায় উল্টো ওয়াই আকৃতির চিহ্ন দেখা যায়, আর শেষের অষ্টম উদরখণ্ডে এটার 4টে কালো বিন্দু মানে ডট, 4টে কালো ডট দেখা যাবে। এটা এই লক্ষণ দেখলে কিন্তু বুঝতে হবে এটা ফল আর্মিওয়ার্ম বা ওই বিধ্বংসী পোকার নমুনা। এটা একদম গাছ যখন চারা অবস্থা মানে জাস্ট অঙ্কুরোদ্গম হওয়ার পরেই কিন্তু এই পোকার ক্ষতি সাধন শুরু হয়ে যায়, মানে আক্রমণ শুরু হয়ে যায়। এর মধ্যে হচ্ছে নকটার্নাল ইনহ্যাবিট, মানে রাত্রিবেলা এরা কিন্তু মানে গাছটাকে খায়। ডিম ফুটে বাচ্চা বেরোবে, তার লার্ভা, তারপর লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে পূর্ণাঙ্গ। মোটামুটি 30 থেকে 45 দিনের মধ্যে এর জীবনচক্র সম্পূর্ণ হয়ে যায়। এই যে ফল আর্মিওয়ার্ম, এটা কিন্তু শুধুমাত্র ভুট্টা ফসলেরই যে ক্ষতি সাধন করতে পারে তা নয়, এর যে পোষক গাছ কিন্তু 80টিরও বেশি হতে পারে। মানে 80টিরও বেশি ফসলে এ কিন্তু আক্রমণ করতে পারে এবং বেঁচে থাকতে পারে। সুতরাং এর
সব থেকে বড় সমস্যা হচ্ছে এই যদি ভুট্টা ফসলে কোনোভাবে একে বিতাড়িত করতে পারি, এ কিন্তু অন্য ফসলে গিয়ে নিজে ঠিক বেঁচে থাকবে এবং পরবর্তীতে আবার অন্য ফসলকে আক্রমণ করে ক্ষতি সাধন করবে। এটাই এর সব থেকে বড় ক্ষতিকারক দিক। নিয়মিত দেখতে হবে যে আক্রমণ ঘটেছে কিনা, আর হওয়ার সাথে সাথে যত ছোট লার্ভা থাকবে তত কিন্তু দমন করা তত সহজ, আর লার্ভা যত বড় হয়ে যাবে সেটাকে দমন করাও ততটাই কঠিন হয়ে পড়বে। পূর্ণাঙ্গ মদগুলো আগুন দেখলে কিন্তু মানে প্রকারা সেদিকে ধেয়ে যাবে এবং সেটা ওগুলো মরে যায়। এর জন্য ভুট্টা ফসলের ক্ষেতের চারপাশে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, সেখানে কিন্তু ওরা গিয়ে অ্যাডাল্টগুলো, পূর্ণাঙ্গ মদগুলো যদি গিয়ে ওই আগুনে পুড়ে মরে যায়, তাহলে আর ডিমও হবে না, আর পরবর্তী প্রজন্মও তৈরি হবে না। একদম শেষে যদি দেখছেন আর কোনো পথ বাকি নেই, তখনই কিন্তু রাসায়নিক প্রয়োগ করতে হবে। 5 বছরের পুরনো কোনো জাত, সংকর জাত কৃষকরা তাদের চাষ করার জন্য যদি চয়েস না করেন তাহলেই ভালো। সারি থেকে সারির দূরত্ব রাখা উচিত 60 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে 20 থেকে 25 সেন্টিমিটার। প্রথম অবস্থায় পোকাগুলি এত ছোট থাকে, খুব ছোট এবং সবুজ রঙের থাকে, 1 মিলিমিটারেরও কম এদের মাপ হয়। তখন কিন্তু এদেরকে খালি চোখে প্রায় দেখাই যায় না, কিন্তু পাতার উপর ছোট ছোট যেমন পিন ফোটানোর মতন লক্ষণ যদি দেখা যায় বা সেখানে যদি পোকার বর্জ্য পদার্থ দেখা যায়, তো সেইটা যদি দেখা যায় তাহলে বুঝে নিতে হবে যে পোকাটার আক্রমণ ঘটেছে, এবং তখনই কিন্তু প্রতিকার ব্যবস্থা বা এটাকে দমন করার জন্য সচেতন হতে হবে। না হলে কিন্তু ফসলের এমন ক্ষতি সাধন হবে যে সেই ফসল আর রক্ষা করা সম্ভব হবে না। পোকার আক্রমণকে প্রতিহত করার জন্য নিয়মিত, একদম বীজ বোনার পর থেকে অঙ্কুরোদ্গম শুরু হওয়ার সময় থেকে নিয়মিত মাঠে পরিদর্শন করতে হবে, এবং পোকার আক্রমণের লক্ষণ দেখা গেলেই সঙ্গে সঙ্গে সেটার প্রতিকার ব্যবস্থা নিতে হবে। বীজ বোনার আগে কীটনাশক দ্বারা বীজ শোধন করে তারপর বুনতে হবে। তাতে ওই পোকার আক্রমণকে অন্তত 20 থেকে 25 দিন পিছিয়ে দেওয়া যাবে। তাতে কি হবে, গাছটা একটু বড় হয়ে যাবে। তারপরে নিয়মিত যখন আমরা মাঠে গাছগুলোকে পরিদর্শন করব, তখন যদি দেখি যে কোনো পোকার আক্রমণ ঘটেছে, তাহলে প্রতি সপ্তাহে বা প্রতি 10 দিন অন্তর নিমের নির্যাস বা বিভিন্ন নিমের প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি। প্রতি লিটার জলে 5 ml মিশিয়ে সেটাকে স্প্রে করতে হবে। এটা প্রয়োগ করলে পোকাটা কিন্তু গাছটাকে আর খাবে না, মানে রিপেলেন্ট হিসেবে কাজ করছে বা অ্যান্টিফিডেন্ট হিসেবে কাজ করবে। আর যদি দেখা যায় যে অনেকটা পরেও মানে গাছ হাঁটু সমান হয়ে গেছে বা ট্যাসেলিং স্টেজে যাচ্ছে, তখনও পোকার আক্রমণ যদি বেশি মাত্রায় কোনোভাবে লক্ষ্য করা যায়, তখন শেষে আমাদের কিন্তু রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার কথা ভাবতে হবে, যেমন এমামেকটিন, বেনজয়েট। সেই জন্য সবথেকে বড় কথা যেটা, নিয়মিত মাঠটাকে পরিদর্শন করা এবং পোকার আক্রমণের লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে তার রাসায়নিককে বাদ দিয়ে অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা যদি নেওয়া সম্ভব হয় সেটাকে নেওয়ার পরে তারপরে একেবারে শেষে রাসায়নিক প্রয়োগের কথা ভাবতে হবে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।